এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় জল পড়ে দেব, এটা হয় না। আমার যদি শিক্ষাটাই ঠিক না হয়, জ্ঞান যদি আমার না থাকে, তাহলে আমি কি দিতে পারবো বা কি নিতে পারবো, বা সমাজে কোন পরিবর্তনটা আমি আনতে পারবো, আমি নিজের পরিবারের জন্য বা কি পরিবর্তন আনতে পারবো। আপনারা দেখুন মেডিকেল কলেজগুলোতে পরীক্ষার রেজাল্ট কালকে বেরিয়েছে বোধ হয়, তাই না? এবং এতগুলো ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে কয়েকটা মাত্র 5,500 ছেলে বোধ হয় সুযোগ পেয়েছে বিভিন্ন আপনার সরকারি আপনার মেডিকেল কলেজগুলোতে পড়ার জন্য। বাকিরা কি করবে? আবার তাদেরকে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হাই স্কুলে লটারি করে ভর্তি হয়। আমি উদাহরণ দিই, আমার ঠাকুরগাঁ জেলা স্কুল, সেখানে লটারি করে ঠাকুরগাঁ ছেলেরা পরীক্ষা দিয়েছে। ক্লাস 3-তে যে ছেলে ভর্তি হবে তাকে যেতে হচ্ছে আপনার গাইবান্ধা স্কুলে। কোন ব্যবস্থা, কি লাভ এটাতে, কি তৈরি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারি না। এই যে একটা আমি বলবো কি উন্মাদনা চলছে শিক্ষার ক্ষেত্রে, এটা তো আপনার কেউ কোনোদিন এটা দৃষ্টিও দিচ্ছে না, কথাও বলছে না, এটাকে পরিবর্তন করার জন্য কোনো চেষ্টা করা হচ্ছে না। এখানে যেহেতু আপনার কোনো নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে না, আলোচনা বিভিন্ন খাতে যাবেই, এটা স্বাভাবিক ব্যাপার। মাহবুবুল্লাহ ভাই আমার এখানে পাশে বসে আছেন, উনি আমার আদর্শ। আমরা যখন প্রথম ঢাকা কলেজেই পড়ি তখন থেকে ওনাকে আমরা চিনি, যে তিনি একজন অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং রাজনীতির সঙ্গে জড়িত। যখন ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছি, ওনাকে সরাসরি পেয়েছি, তখন ছাত্র ইউনিয়নের উনি সাধারণ সম্পাদক, আমরা ঢাকা ইউনিভার্সিটি গিয়ে ভর্তি হয়েছি। একদিকে মেধাবী, স্ট্যান্ড করা প্রত্যেকটা পরীক্ষাতেই, অন্যদিকে আপনার রাজনীতির একেবারে সবচেয়ে আপনার বিপ্লবী রাজনীতির সঙ্গে জড়িত মাহবুবুল্লাহ ভাই। তার সংস্পর্শে আসার সুযোগ হয়েছে, অনেকেই সরকার সুযোগ। উনি আমাদের পরীক্ষার আগের রাত্রে আমাদেরকে ইকোনমিক্সও পড়িয়েছেন, পরীক্ষার আগের রাতে উনি ইকোনমিক্স পড়িয়েছেন আমাদেরকে। সেই মাহবুবুল্লাহ ভাই আজকে রিটায়ার্ড লাইফ লিড করছেন, এবং ওনার যে দেওয়ার কথা, যত বেশি আমরা আশা করি তার কাছ থেকে, আমরা যেটা আশা করেছিলাম যে আরো 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 বেশি কিছু, কিন্তু তার জন্য সমাজ সেই সুযোগটা সৃষ্টি করেনি, এখনো করছে না। এই বিষয়গুলোর দিকে কিন্তু আমাদের নজর দেওয়া আমরা কেউ দেই না, আমরা যারা রাজনীতি করি আমরাও দেই না, কেউই দেয় না। এরকম অসংখ্য আছে, বিশেষ করে আমাদের যারা অবদান রেখেছেন আমাদের এই রাষ্ট্র গঠনে। 69 মুভমেন্টে তখন মাহবুবুল্লাহ ছিলেন একজন দিকপাল, তার বক্তৃতা শোনার জন্য সেই সময় হাজার হাজার ছাত্ররা চলে আসত। সেই মাহবুবুল্লাহ 71 সালে যুদ্ধের পুরোটা সময় পাক সেনাদের বাহিনীর কারাগারে ছিলেন, তার মৃত্যুদণ্ড হয়েছিল। এই কথাগুলো কিন্তু অনেকেই জানে না। আমরা যদি শুধু বলছি শিক্ষাবিদ, উনি শুধু শিক্ষাবিদ নন, তিনি সমাজ পরিবর্তনের সবচেয়ে কঠিন রাস্তাটা বেছে নিয়েছিলেন, বিপ্লবের রাস্তা। সেই বিপ্লবের রাস্তা বাঁচতে গিয়ে তিনি তার জীবনের যে তথাকথিত যে উপরে ওঠার যে সিঁড়ি, সেই সিঁড়ি উনি খোঁজেন, যার ফলেই আজকে বলছেন যে আমার তো গাড়ির সমস্যা। এটাই বাস্তবতা। আমি এই জন্য কথাগুলো বলছি যে সমাজ তো আমরা ঠিক যেভাবে চাই সেভাবে সমাজ তৈরি হয়নি, যেভাবে চাই রাষ্ট্র সেভাবে তৈরি হয়নি। আমি ধন্যবাদ দিতে চাই ছেলেদেরকে যে তারা এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছে, এখন কথা হচ্ছে। একই সঙ্গে একটা কথা মনে রাখতে হবে সবসময়, যে হঠকারিতা করা যাবে না। অতি বিপ্লবী কোনো চিন্তা ভাবনা নিয়ে সমাজে আরো অস্থিরতা বা একটা চরম একটা পরিস্থিতি সৃষ্টি করাটা বোধহয় সঠিক হবে না, নৈরাজ্য সৃষ্টি করাটা বোধহয় ঠিক হবে না। এই কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের সময় মাহবুবুল্লাহ ভাইরা যা থিওরি পড়াতেন আমাদের, তার মধ্যে একটা কথা ছিল রোমান্টিসিজম। রোমান্টিসিজম মানে শুধু প্রেম নয়, বিপ্লবের প্রতি প্রেম, অতি রোমান্টিসিজম। কি বলেন, বুঝছেন তো? তো এখন ওই চে গুয়েভারার কথা উনি বললেন, অর্থাৎ এই মুহূর্তে আমি সব পাল্টে দেবো, এই মুহূর্তে আমি দখল করব, এই মুহূর্তে আমি সব অন্যায় জল পড়ে দেবো, এটা হয় না। ইউ হ্যাভ টু গো স্টেপ বাই স্টেপ, একটা প্রতি ধীরে ধীরে যেতে হয়, যেতে গেলে কিছুটা পারা যায়। তাও সবকিছু যে সুনিশ্চিত হবে তা নয়। আজকে বদলায়, সবকিছুরই পরিবর্তন হয়। আজকে সোভিয়েত ইউনিয়নে বিপ্লব হয়েছে,
সে বিপ্লব তখন সত্যিকার অর্থেই গোটা পৃথিবীর নির্যাতিত মানুষের সামনে সেটা একটা একটা স্বপ্ন ছিল।